অর্থাৎ বুঝতেই পারছেন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। সকাল 10টা থেকে বিদ্যুৎ দফতরের একটি সূত্র বলছে সকাল 10টা থেকে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার যে ব্যবস্থা সেটা স্বাভাবিক হতে হয়তো সকাল 10টা বা 12টা বেজে যাবে। তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তন্ময়দা, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের কাছে কি খবর আসছে, কখন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে প্রথমত, দ্বিতীয়ত কোথাও কি তৎপরতার কোনো অভাব বা অন্যভাবে দেখতে গেলে আমাদের সেটা কেন্দ্রীয় স্তরে হতে পারে, রাজ্য স্তরে হতে পারে, কোথাও কি আপনারা সেই অভিযোগ তুলবেন? আমরা প্রথম চাই হচ্ছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। এখন এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা এখানে আছেন, প্রীতিবাবু আছেন, প্রশান্তদা আছেন, ওনারা আছেন, সবটা মিলে হিসেব করে ওনারা বলতে পারবেন। আমার এই যখন থেকে ঘটনা শুরু হয়েছে তখন থেকে টেলিভিশন দেখতে দেখতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে চেষ্টাটা বেশি হোক, কথাটা কম হোক। আমরা সকলে তো সব ব্যাপারে বিশেষজ্ঞ না। আমরা যদি দুমদাম কেউ বলে দিই যে এই 5 ঘন্টার ভিতর পরিস্থিতি স্বাভাবিক হবে, 8 ঘন্টার ভিতর পরিস্থিতি স্বাভাবিক হবে, 12 ঘন্টার ভিতর পরিস্থিতি স্বাভাবিক হবে, আর মানুষ যদি অভিজ্ঞতা থেকে দেখেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ, কোনো ইঙ্গিত তাদের চোখে পড়ছে না, তাহলে হচ্ছে মানুষের আস্থাটা কমে যায়, ভরসাটা কমে যায়। রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে আমার সাথে নির্বেদ বাবুর, কিন্তু মনমোহন সিং আমারও প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিরোধিতা আমার সাথে শ্রীমতী মমতা ব্যানার্জির থাকতে পারে, কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী। ধরুন এই যে মানে দুপুর থেকে শুনছি আমি ক্রমাগত টেলিভিশনে যে অনেক বাস দেওয়া হয়েছে, সকালের যে ড্রাইভাররা এসেছিলেন তাদের কাজে থাকতে বলা হয়েছে, তাদের বাস চালাতে বলা হয়েছে। আর এই উত্তর কলকাতার শেষ প্রান্ত থেকে দক্ষিণ কলকাতার আরেক প্রান্ত আপনাদের গাড়ি করে আসবার সময় গোটা পথ জুড়ে দেখলাম হচ্ছে যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, বাস নেই, ট্যাক্সি নেই। সকালে আসা ড্রাইভাররা বিকেলে কাজ করবে, আরে ড্রাইভার কাজ করতে হলে তো গাড়ি থাকতে হবে। সাধারণ হিসেবে আমি জানি যে 300 বাস হচ্ছে বসে আছে বিভিন্ন ডিপোগুলোতে, এবারে ইউজুয়াল কোর্সে বসে আছে 150-র বেশি বাস। একটা জায়গায় কিচ্ছু নেই, যাত্রীরা, মানুষ, সাধারণ মানুষ তারা ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে পড়ে আছেন। তা আমি বাস দেবো এই ঘোষণাটা করলাম, আমার সেই দেওয়ার পরিকাঠামো আছে কিনা আমায় তো দেখতে হবে। ফলে সবটা মিলিয়ে এখন স্বাভাবিক জীবনযাত্রা বলতে যা বোঝায় তা ভয়ঙ্কর রকমের ব্যাহত অবস্থায় আছে, এই মুহূর্তে ব্যাহত অবস্থায় আছে। 1 ঘন্টার ভিতর ঠিক হলে খুব ভালো, কিন্তু আমি যদি না বুঝি এটা 12 ঘন্টা ঠিক হতে পারে কি 24 ঘন্টায় ঠিক হতে পারে, আমি খালি লোকের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাবো 3 ঘন্টা অপেক্ষা করুন, 5 ঘন্টা অপেক্ষা করুন, এইটা বোধহয় ঠিক হচ্ছে না। এটা সম্পর্কে সব যেখানে যারা আছেন সবাই তো রেসপন্সিবল জায়গায় বসে আছেন, আরো বেশি দায়বদ্ধতা বোধহয় মানুষ এক্ষেত্রে প্রত্যাশা করছে। আর আমার আস্তে আস্তে একটা ক্যাজুয়ালি মাঝে মাঝে, আমাদের তো এখনো প্রীতিদাদের মতো বয়স হয়নি, একটু ইয়ার্কি করবার মনোভাব থাকে, আমার মানে আস্তে আস্তে মনে হচ্ছিল ওই প্রশান্তবাবু আছেন সিআইটিউর নেতা, ওই সিআইটিউ আজকে একটা পরিবহন ধর্মঘট ডেকেছিল, পরে বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান অনুরোধ করেছিলেন, ধর্মঘটটা প্রত্যারিত হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ধর্মঘটটা প্রত্যাহার হয়ে খুবই ভালো হয়েছে, বিমানবাবু খুবই সঠিক অনুরোধ করেছিলেন। কিন্তু আমার আস্তে আস্তে মনে হচ্ছিল রাস্তাঘাটের অবস্থা দেখে যে ধর্মঘটটা ঘোষণার পর থেকে যিনি ধর্মঘটটায় সবচাইতে বেশি বিরোধিতা করছিলেন সেই মাননীয় পরিবহন মন্ত্রী মদন মিত্র বোধহয় আজকে ভাবছিলেন যে ধর্মঘটটা থাকলেই বোধহয় ভালো হতো, তাহলে বোধহয় সরকারের এই যে দৈন্য দশাটা সেইটা বোধহয় মানুষের চোখে ধরা পড়তো না। এটা আমার আস্তে আস্তে মনে হচ্ছিল আর কি। তন্ময়দা, কি করবেন, এই রাজ্যের বিধি বাম তো, সবটা বামেদের দিকেই যাচ্ছে। জোকস অ্যাপার্ট, একেবারে হালকা চালে বললাম। আমি নিহার বাবুর কাছে আসবো। নিহার বাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, সবাই যেটা জানতে চাইছে যে এই তথ্য আপনাদের সামনে আছে, আপনার নিজস্ব তথ্য আছে, সংবাদ মাধ্যমে তথ্য আছে, পরিস্থিতি স্বচ্ছতার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি, কি মনে হচ্ছে সাধারণ মানুষের একটু পরিষেবা, একটু এই বিপর্যস্ত অবস্থা থেকে রেহাই পেতে ক ঘন্টা লাগবে? অ্যাকচুয়ালি এইটা নিয়ে সবাই যারা ভবিষ্যৎবাণী করেছেন, ঘোষণা করেছেন এবং বারবার বলছেন, আমার মনে হয় তাদের এই ব্যাপারটা নিয়ে এত তাড়াতাড়ি ঘোষণাটা না করলেই পারতেন। কারণ ম্যান মেশিন দুটোকে সিনক্রোনাইজেশন করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। দুটো এক জায়গায় গিয়ে আমি বলে দিলাম মেশিনটা তক্ষুনি চলবে, এটা হতে পারে না। তবে যেই পরিস্থিতি শুনতে পাচ্ছি, দুটো প্রশ্ন এখানে প্রশ্ন, একটা হলো গিয়ে
ধীরে ধীরে স্বাভাবিক হওয়া, আর একটা হলো স্টেবল হয়ে যাওয়া, পুরনো জায়গায় ফিরে আসা। পুরনো জায়গায় ফিরে আসা আমার মনে হয় না কালকে সকালের আগে কিছু হবে বলে মনে হয় না, যদি বাদবাকি উপাদানগুলো সব ঠিকঠাক করে, ঠিক মতো মেশিন রেসপন্ড করে। এই প্রসঙ্গে আমি একটা বলি, সবাই বলছিলেন যখন এই গ্রিড নিয়ে, গ্রিড ম্যানেজমেন্ট একটা বস্তু আছে, গ্রিড ম্যানেজমেন্টটা নিয়ে ভারতবর্ষে বহুদিন ধরে চর্চা হচ্ছে। প্রশান্তবাবু বললেন এই যে একবার 90 দশকে শেষ হলো, একবার তারপরে 2000 সালের গোড়ায় আবার হলো। আমাদের এখানে পশ্চিমবঙ্গে দুবার এরকম ফেল করেছিল। তখন আমাদের কোনো রকমের সে প্রযুক্তি না থাকাতে সিএসসি বেঁচে গিয়েছিল, আমরা বাঁচতে পারিনি। তারপরে আমরাও সেই মেশিনপত্র লাগিয়ে ঠিকঠাক করেছিলাম। সেটা হলো স্টেটের ব্যাপার। এইটা সার্বিকভাবে ভারতবর্ষে যখন গ্রিড ফেল করে দেখা যায়, সেই জন্য গ্রিড ম্যানেজমেন্ট এত বছরও ভারতবর্ষে হলো না, এটা আমার কাছে একটা আশ্চর্য লাগছে। আর দ্বিতীয়ত বলি, কালকে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মহাশয় বলেছেন যে দুটো রাজ্য, আমি নামগুলো আমি বলবো না কারণ এটা অলরেডি উনি কমিশন ঘোষণা করেছেন সাবজুডিস, দুটো রাজ্যকে উনি কালকে আইডেন্টিফাই করেছিলেন। উনি তারপর শাসিয়েও ছিলেন। তারপরে আজকে কি করে ইস্ট নর্থ ইস্ট এবং নর্দার্ন পার্টের আরও কিছু জায়গায় হলো, এটা একটা সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন, বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল। এইখানে আমার মনে যেটা জেগেছে, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, এখানে কোনো একটা অন্তর্ঘাতের ব্যাপার আছে। 2 নম্বর হলো বিদ্যুৎ চুরি করেছে, বাংলা কথা, বিদ্যুৎটাকে ওভারড্রায়াল করেছে। যারা ওভারড্রায়াল করেছে সেগুলো তো জানা, তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাটা এত বছরেও নেওয়া হলো না। আমাদের রাজ্যেও ঠিক তাই, এত বছর পরে কি করে এগুলো হয়? এই যারা ওভারড্র করে, আমি দুটো স্টেটকে ভারতের আমাদের পশ্চিমবঙ্গের বাইরে পার্শ্ববর্তী দুটো রাজ্যকে আমি জানি, আমি চাকরিরত অবস্থায়ও দেখেছি, তারা বিদ্যুৎ টেনে নিত। তাদের সঙ্গে যখন মিটিং হতো বলতো হাম লোগ কুছ नहीं कर पाएंगे, हम लोग तो भाई लेंगे, हमारा पाওয়ার नहीं है। এই যে জিনিসটা হয়ে আছে এত বছর ধরে, সেটা নিয়ে কোনো রেস্ট্রিকশান হয়নি। সুতরাং আমরা যতটা চুপচাপ থেকে কাজটা তাড়াতাড়ি সারতে পারবো ততটাই মঙ্গল। মানুষকে আশ্বস্ত করতে গিয়ে অস্বস্তির কারণ যেন আমরা না হই, সবাই যেন আমরা সেই দিকেই যাই। ঘোষণা স্তব্ধ থাক, কাজ হোক, তারপরে গিয়ে আমরা প্রেস কনফারেন্স করবো। প্রীতিতোষ বাবুর কাছে আসবো। প্রীতিতোষ বাবু, একটা জিনিস একটু যদি আপনি ব্যাখ্যা করে বলেন যে এই যে দীর্ঘ সময়টা, এখন থেকেও 10 ঘন্টা 20 ঘন্টা এই হিসেবটা, এটা কেন লাগছে? আর এরম কি হওয়া সম্ভব? মানে মানুষ তো আশার ওপর ভিত্তি করে বাঁচে, তো এরকম হয়তো অনেকটা সময় হাতে রেখে যারা পরিষেবা দিচ্ছেন সরকার থেকে বলা হচ্ছে হয়তো তার আগে হয়ে যাবে, এই রকম একটা আশাবাদও তো কাজ করে। সেটা কি সম্ভব, নাকি একেবারে 20 ঘন্টা ওই কাল সকাল 10টা এটাই লাগবে ডোমেস্টিক ক্ষেত্রে পরিষেবা স্বাভাবিক হতে? আমি যেটা বলবো যে প্রথম দিকে খানিকটা সময় নষ্ট করে ফেলেছি। এই সময়টা খুব ইম্পর্টেন্ট। যত দেরি হবে আমাকে রেস্টোর করতে, তত বেশি দেরি হয়ে যাবে। একটা ইউনিট ঠান্ডা গরম অবস্থায় তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়, কিন্তু সে যদি সময়ের সাথে সাথে ঠান্ডা হতে শুরু করে, তাকে ফিরিয়ে আনতে আরও সময় বেশি লাগবে। সুতরাং আমরা সকালবেলায় যে 1টার পর থেকে যেভাবে কাজ করে এটাকে ফিরিয়ে আনা যেত বা আরও তাড়াতাড়ি আনা যেত, তার 3টে গন্ডগোল আমি দেখে এসেছি রিজিয়নাল লোড ডিসপ্যাচ সেন্টার। একটা হচ্ছে চুখা, টালা, জলঢাকা, নর্থ বেঙ্গলের পাওয়ার স্টেশনগুলো আরও অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, এরা সব হাইড্রো পাওয়ার স্টেশন। উড়িষ্যা কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যে তার হাইড্রো পাওয়ার স্টেশন নিয়ে এসছে, কিন্তু আমরা আনতে পারিনি, আমাদের এগুলো আসেনি। এটা একটা জিনিস লক্ষ্য করার জন্য। আমি দ্বিতীয় কথা বলবো, পুরুলিয়া পাম্প স্টোরেজ স্কিমের একটা নিজস্ব সেলফ স্টার্টিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেটার জন্য মানুষ কিন্তু ট্যারিফের মধ্যে তার দাম ধরা আছে, তবু কেন সেটা কাজ করিয়ে পুরুলিয়া পাম্প স্টোরেজ স্কিম জেনারেট করলো না? সেটা আমার নিজের পাওয়ার স্টেশন, হাইড্রো পাওয়ার স্টেশন, সে যদি জেনারেট করতো আমি তো সেলফ সাফিসিয়েন্ট হয়ে যেতাম। ওয়েস্ট বেঙ্গল অন্তত ভাবতে হতো না কেন কোথা থেকে স্টার্ট আপ পাওয়ার নেবো, স্টার্ট আপ পাওয়ার তো আমি ওখান থেকেই পেতে পারতাম, পুরুলিয়ার থেকে। 2, 3 আমরা বড় অবহেলা করেছি, আত্মতুষ্টিতে ভুগেছি গত 10 বছর ধরে গ্রিড ফেলিওর হয়নি বলে। আমরা নিজেদেরকে যথেষ্ট সতর্ক রাখিনি যে একটা গ্রিড ফেলিওর হলে ইমিডিয়েটলি কার কী কাজ। আমি বলেছিলাম একসময়, যখন আমি ইস্টার্ন ডিজিটাল ইলেকট্রিসিটি বোর্ডের মেম্বার সেক্রেটারি ছিলাম, যে আমরা একটা সেনাদলের মতন তৈরি করব, কমান্ডোর মতন তৈরি করব, যারা ইমিডিয়েটলি গ্রিড ফেলিওর হলে এসে কন্ট্রোল রুমকে টেক ওভার করবে। এবং কারণ গ্রিড ফেলিওর হলে তাকে রেস্টোর করার পদ্ধতি কিন্তু একদম নর্মাল পরিচালনের থেকে আলাদা।
সেখানে একটা অন্য জিনিস কাজ করতে হয়। সেই কমান্ডো এসে যারা ইঞ্জিনিয়ারদের মধ্যে সেই রকম একটা গ্রুপ এসে ইমিডিয়েটলি কন্ট্রোল রুম টেক ওভার করে রেস্টোরেশনের কাজটা করবে। এটা একদম আলাদা এবং এটা নর্মাল অপারেশন নয়। এবং এইটা করতে গিয়ে নানান রকম ঘটনা ঘটে, আজকেও ঘটেছে, কালকে এগুলোর ডিটেল জানতে পারবো, যে রেস্টোর করে দিয়েছে, ইউনিট এসে গেছে, ইউনিট আবার ট্রিপ করে গেল, রেজিস্টার করে দিয়েছে, লাইন অন করে দিয়েছে, লাইন আবার ট্রিপ করে গেল। এই করতে করতে বহু দেরি হয়ে যায়। সেই সময়টা আমরা নষ্ট করছি গত 5-7 ঘন্টা ধরে। নাহলে এই 7 ঘন্টা 8 ঘন্টা পরে ব্যান্ডেল আসবে শুনছি, এটা হওয়ার কথা ছিল না। সিএসসি সাপ্লাই দিয়েছে কিন্তু ইমিডিয়েটলি। সিএসসি আইল্যান্ডিং হয়ে যাওয়ার পরে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমাকে উজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছেন যে তারা স্টার্ট আপ পাওয়ার দেওয়া শুরু করেছে। তাহলে কেন ব্যান্ডেলের এত দেরি হলো? কারণ অন্যান্য পাওয়ার স্টেশনে পাওয়ার সাপ্লাই যেতে দেরি হলো। ব্যান্ডেল আসার পরেই গেছে অন্যান্য পাওয়ার স্টেশনে, কিন্তু কেন দেরি হলো? এগুলো নিয়ে আমাদের আবার আলোচনায় বসা দরকার এবং ওই একটা এক্সারসাইজ রেগুলারলি করে যাওয়া দরকার। গ্রিড ফেলিওর হলে কী করব, এটা জানা দরকার। গ্রিড ফেল করতে পারে, নানান কারণে করতে পারে। একটা পাখি এসে বসে লাইনে গ্রিড ফেল করে দিতে পারে, কিন্তু গ্রিড ফেল করলে আমি কি করব, এটা কিন্তু আমার একদম কানের মাথায় মুখস্থ থাকা উচিত। আমি ইংল্যান্ডে গ্রিড ম্যানেজমেন্টে ট্রেনিং নিয়েছি, আমি দেখেছি তারা কিভাবে যেটা একটা ফোর্স মেনটেন করে, যে গ্রিড ফেল হলে তারা কি করবে। তারা ঝাঁপিয়ে পড়ে এসে গ্রিড ফেল করলে তাদের কে কাজ করবে, এবং এটার প্র্যাকটিস হতে থাকে প্রায় 3 মাস অন্তর একবার করে, যেটা আমরা করি না। কাজে আমরা এই অবস্থা, বিশেষ করে আরও বহু লোক, অভিজ্ঞ লোক রিটায়ার করে যায়, নতুন লোক আসে, তারা কোনোদিন গ্রিড ফেলিওর দেখেই নি চোখে। ঘটনাটা কি, গত 10 বছরের না হোক 80%, আজকে আরএলসি কন্ট্রোল রুমে গিয়ে ঢুকে আমি 2-3 জন ছাড়া কাউকে চিনতে পারলাম না, কারণ সবাই রিটায়ার করে গেছে, নতুন লোক সবাই এসছে, এরা কোনোদিন গ্রিড ফেলিওর ফেস করেনি আগে। কাজে এই ভুলগুলো, দেরিগুলো হচ্ছে, এই দেরিতেই কিন্তু দেরিগুলো হচ্ছে। প্রথম ভেরি ভ্যালুয়েবল 7-8 ঘন্টা আমরা নষ্ট করেছি, নষ্ট হয়ে গেছে আমাদের। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপৎকালীন ব্যবস্থায় যে তৎপরতা দেখানো উচিত ছিল সেই তৎপরতা দেখানো হয়নি, এবং স্পষ্টত আলোচনায় যেটা উঠে আসছে 7-8 ঘন্টা সময় নষ্ট হয়েছে, এবং যার ফলে এই দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলে যাব উত্তরবঙ্গে আমাদের প্রতিনিধি সনদ ঝায়ের কাছে। সনদ, তোমার কাছে যেটা জানতে চাইবো, তুমি এই মুহূর্তে শিলিগুড়িতে দাঁড়িয়ে আছো, উত্তরবঙ্গের পরিস্থিতি এটা ঠিক কী রকম? এই বিপর্যয়ে অন্ধকার কতটা গ্রাস করেছে উত্তরবঙ্গকে? সনদ। হ্যাঁ সুমন, বিশেষ করে এই যে বিপর্যয় উত্তরবঙ্গকে কার্যত অনেকটাই গ্রাস করেছে। তবে বিকেল 5টা থেকে যেটা স্বাভাবিক হয়েছে শহরাঞ্চলগুলো, 5টায় প্রথম বিদ্যুৎ সংযোগ হয় জলপাইগুড়ির একটা অংশে, তারপরে শিলিগুড়িতে 6টার সময় হয়, তবুও কিন্তু শিলিগুড়ি পুরোটা নয়, এবং পুরোটা স্বাভাবিক শিলিগুড়ি হচ্ছে সন্ধ্যা 7টার সময়, এবং বিশেষ করে বাণিজ্যিক অঞ্চলগুলো 7টার পরে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। এবং শিলিগুড়ি জলপাইগুড়ি কিন্তু এখন অনেকটা স্বাভাবিক, এবং বিশেষ করে এর শিলিগুড়ির পাশাপাশি বিষয় রায়গঞ্জ এখনো কিন্তু অনেকটা অন্ধকারে ডুবে আছে, মালদার পুরো গ্রামাঞ্চল কিন্তু অন্ধকারে ডুবে আছে, শহরাঞ্চলে কিছুটা বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়েছে। বিকেলের পর থেকে যেটা জানা গেছে যে জলবিদ্যুৎ, জলঢাকা থেকে জলবিদ্যুৎ এ দিয়ে স্বাভাবিক করা হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে পাওয়ার গ্রিড যে অসমর্থ সূত্রের খবর, সেটা কিন্তু আরো অন্তত 21 ঘন্টা লাগবে অন্তত স্বাভাবিক করতে। তবে অন্তত পাহাড় কিন্তু এখনো কিন্তু স্বাভাবিক হয়নি, পাহাড়ও কিন্তু এখন অন্ধকারে ডুবে আছে পুরোপুরি। তবে রাতের মধ্যে পাহাড় অনেকটা স্বাভাবিক হওয়ার আশঙ্কা রয়েছে, যে অন্তত এসিবি সূত্রে জানা গেছে। সুমন। সনদ, আমি হিসেবে আরেকবার আসবো। মহাকরণ থেকে দীপক বলছিল যে এখনো যা হিসেব করা হচ্ছে তাতে এই আপৎকালীন অবস্থায় প্রথম পরিষেবা দেওয়া হবে, প্রায়োরিটি সেট করা হয়েছে প্রথমে আটকে পড়া ট্রেনগুলিতে, এবং তারপর সকাল 10টা-11টা বেজে যাবে যে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে। উত্তরবঙ্গে যে বিদ্যুৎ দপ্তরের বড় কর্তারা আছে তারা কি সময়সীমা দিচ্ছেন, ঠিক কটা নাগাদ আগামীকাল অথবা আজ রাতে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে ডোমেস্টিক ব্যবহারের ক্ষেত্রে, বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে? না সুমন, বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ কিন্তু বিকেল 5টার পর থেকে কিন্তু কার্য স্বাভাবিক, বিশেষ করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি। কোচবিহার কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, সেটা অন্তত আগামীকাল, যেটা এখন নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, কিন্তু আগামীকাল সকালের মধ্যে সম্ভব হতে পারে, এরকম ভাবে সম্ভাবনা দেওয়া হচ্ছে। তবে ডোমেস্টিকের ক্ষেত্রে শিলিগুড়ি জলপাইগুড়ি কিন্তু বিকেল 5টার পর থেকে স্বাভাবিক হয়েছে। শিলিগুড়ির বাণিজ্যিক এলাকা, যে এলাকার মধ্যে কিছু ডোমেস্টিক এলাকাও পড়ে, সেই সমস্ত এলাকাগুলো সন্ধ্যা 7টার পরে কিন্তু বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে। ফলে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত বাণিজ্যিক এলাকা এবং ডোমেস্টিক এলাকায় বিদ্যুৎ কিন্তু এখন একটা স্বাভাবিক হয়ে গেছে। সুমন। ধন্যবাদ সনদ।
উত্তরবঙ্গের পরিস্থিতি আপনাদের দেখালাম, এবার দেখাবো এই গোটা বিপর্যয়ের সব থেকে বিপর্যস্ত যে পরিষেবা, রেল পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। তার কারণ বিদ্যুতের মাধ্যমেই রেল চলে, এবং শিয়ালদা স্টেশনের পরিস্থিতিটা ঠিক কীরকম দুপুর থেকে আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা আমাদের সঙ্গে আছে। নিমাই, তোমার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে প্রচুর ভিড় দেখছি তোমার আশেপাশে, খুব স্বাভাবিকভাবেই মানুষের মুখে যথেষ্ট ক্লান্তি, উদ্বেগ, কর্মস্থলে অথবা বাড়িতে ফেরত না যেতে পারার একটা হতাশাও আছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে, নিমাই? সুমন, শিয়ালদা স্টেশনে কিন্তু যে ট্রেন পরিষেবা, রেল পরিষেবা, সেটা কিন্তু সামান্য চালু হয়েছে। কারণ বারাসাত কিছু স্পেশাল লোকাল ছাড়া হচ্ছে, কল্যাণী কিছু স্পেশাল লোকাল, এবং এই মুহূর্তে ঘোষণা হলো প্রায় 7 ঘন্টা পরে যে ক্যানিং লোকাল একটি ছাড়বে। দক্ষিণ শাখাতে, শিয়ালদা দক্ষিণ শাখাতে 7 ঘন্টা পরে একটা ট্রেন ছাড়বে, এবং যেটা ক্যানিং যাবে। কিন্তু বজবজ যাওয়ার যারা যাত্রী রয়েছেন তাদের বজবজ যাওয়া সম্ভব নয়, বা উল্টো দিকে বনগাঁ, হাসনাবাদ এইসব লাইনে যারা রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন না। কিছু এক্সপ্রেস ট্রেন যেমন রাজধানী এক্সপ্রেস, তিস্তা তোস্তা এক্সপ্রেস, অন্যান্য যে সমস্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, এগুলো ছাড়া হয়েছে ডিজেল ইঞ্জিন দিয়ে। কিন্তু লোকাল ট্রেনের যাত্রী, যে যাত্রীর সংখ্যা সব থেকে বেশি শিয়ালদা স্টেশনে, যারা এখন অফিস ফেরত বা কাজ করে বাড়ি ফেরার জন্য আসছেন, তারা কিন্তু এসে হতাশ হচ্ছেন এবং রীতিমতো দুশ্চিন্তায় পড়ছেন। কারণ হচ্ছে যে এই ট্রেন কখন ছাড়বে বা কোন লোকালগুলি ছাড়া হবে, কোন কোন লাইনে ছাড়া হবে, তা নিয়ে কিন্তু এখনও রেল কর্তৃপক্ষ তারা নিজেরাই ঘোষণা করছেন যে তারা নিজেরাই জানেন না। ফলে সব মিলিয়ে শিয়ালদার মতো স্টেশন, ব্যস্ত স্টেশন, এবং কাজের দিনে এত মানুষ, প্রায় লাখ লাখ মানুষ এখানে এসে হাজির হয়েছেন। হয় তারা যানবাহন, অন্যান্য যানবাহন, বাস বা অটোর দিকে রওনা দিয়েছে, কিন্তু যাদের উপায় নেই এই যানবাহনগুলিতে বাড়ি ফেরার, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন, এবং ভোগান্তি বা হয়রানি চূড়ান্ত পর্যায়ে। কারণ সামান্য ট্রেন সব মিলিয়ে কল্যাণী পর্যন্ত, ডানকুনি পর্যন্ত এবং বারাসাত পর্যন্ত 3-4টি ট্রেন ছেড়েছে। এছাড়া কিন্তু কোনো লাইনে ট্রেন চলছে না, এবং বারবার করে ঘোষণা করা হচ্ছে যে কখন বিভিন্ন লাইনে ট্রেন চালু হবে বা লোকাল ট্রেন চলবে, তা নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ তারা নিজেরাই জানেন না। সুমন, ধন্যবাদ নিমাই। দেখালো যে রেল ব্যবস্থা কার্যত বিপর্যস্ত, কিন্তু বিমানবন্দর, সেখানকার ছবিটা কি? সেখানে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়তো হতে হচ্ছে না মানুষকে, কিন্তু ঠিক কীরকম এয়ারপোর্টের ছবিটা আমাদের জানাবে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কলকাতা বিমানবন্দরে গোটা দেশ, গোটা রাজ্য জুড়ে, দেশের একটা বিশাল অংশ এবং রাজ্য জুড়ে যখন বেনজির বিদ্যুৎ বিভ্রাট, কিন্তু সেই ছবিটা কিন্তু অনেকটাই আলাদা কলকাতা বিমানবন্দরে। আমরা অন্তর্দেশীয় বিমানবন্দরে আছি, সেখানে ছবিটা দেখছি সবই স্বাভাবিক, অন্যান্য দিনের মতোই একদম ছবি। এবং আমরা দেখছি এয়ারপোর্টের যিনি প্রবন্ধক তিনিও বসে রয়েছেন, এয়ারপোর্টের যে কাউন্টার, প্রবেশ টিকিট, সেখানেও প্রবেশ টিকিট বিক্রি চলছে, সাধারণ যাত্রীরাও যাচ্ছেন। এমনকি আগমনের যে সময় সারণী কলকাতা বিমানবন্দরে, সেটাও কিন্তু জলজল করছে। এবং সেখানে এখনও পর্যন্ত বিমানবন্দর সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, নির্ধারিত সময় সারণী মেনে সমস্ত উড়ানই কিন্তু গিয়েছে এবং সমস্ত উড়ানই কিন্তু নেমেছে। কলকাতা বিমানবন্দরের ভেতরকার যে ছবি সেটাও স্বাভাবিক, বাইরের ছবিটাও স্বাভাবিক। এখানে অনেকে যাত্রী আসছেন এবং তাদের সঙ্গে একজন আমি এখানে দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলে নেব। আমি জানতে চাইব যে আপনি কোথা থেকে আসছেন? দিল্লি। আপনি জানেন যে এখানে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় চলছে? হ্যাঁ জানি। কোনো সমস্যা হয়েছে? না, এয়ারপোর্টে কোনো সমস্যা হয়নি। এখানেও তো দেখছি না আপাতত। দিল্লিতে কোনো, যখন এয়ারপোর্টে ছিলেন নিশ্চয়ই 2 ঘন্টার বা তার কিছুটা বেশি সময় লেগেছে, কিন্তু বিদ্যুৎ বিপর্যয়টা তার তখন থেকেই প্রায় হয়েছে বা তার আগে থেকেও হয়েছে। সেখানে কোনো সমস্যা লক্ষ্য করলেন? না, নট এট অল। আমরা একজন যাত্রীর মুখেই জানতে পারলাম, কিন্তু কলকাতা বিমানবন্দর এমনকি দিল্লি বিমানবন্দর থেকে তিনি আসছেন, সেখানে পর্যন্ত এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ট্রেন চলাচল সার্বিকভাবে বিপর্যয়ের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিমানবন্দরের সার্বিক ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। এখানে স্বাভাবিক সমস্ত বিমান চলাচল, এমনকি সমস্তই স্বাভাবিক এখানকার যাত্রী ওঠানামা, এমনকি সমস্ত সকাল থেকে রাত পর্যন্ত, এখনও সন্ধ্যে পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দিনের মতোই। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আপনারা জানেন যে জীবন এবং মৃত্যু সব কিছুর সঙ্গেই বিদ্যুৎ জড়িয়ে। হিন্দু মতে সৎকারের ক্ষেত্রে বৈদ্যুতিক চুল্লির ব্যবহার অনস্বীকার্য, এবং সেখানে শ্মশান ঘাটের পরিস্থিতিটা কীরকম জানাবে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত গোস্বামী, কেওড়াতলা মহাশ্মশান থেকে। প্রদীপ্ত।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কেওড়াতলা মহাশ্মশানে। গোটা দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন বলা যেতে পারে কার্যত নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, সেখানে কিন্তু কেওড়াতলা মহাশ্মশানের চিত্রটা প্রায় অন্যান্য দিনের মতোই স্বাভাবিক বলা যেতে পারে। আমাদের ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বহু পরিবার পরিজন তারা কিন্তু এসছেন, যারা দেহ সৎকারের জন্য কেওড়াতলা মহাশ্মশানে এসছেন। এবং এই কেওড়াতলা মহাশ্মশানে গোটা 6টি মোট চুল্লি রয়েছে, যে 6টি বৈদ্যুতিক চুল্লির মধ্যে এই মুহূর্তে 3টি চুল্লিতে দেহ সৎকার চলছে। এবং যেটা আধিকারিকরা এখানে রয়েছেন তারা জানাচ্ছেন যে যেরকম দেহর চাপ থাকে সেই অনুযায়ী তারা চুল্লি ব্যবহার করেন। এবং সেক্ষেত্রে আজকে এখানে যে সমস্ত দেহ সৎকারের জন্য বিভিন্ন পরিবার পরিজনের মানুষ যারা ছুটে এসছেন এখানে দেহ সৎকার করতে, তারাও কিন্তু বলছেন যে একটা সামান্য সময়ের জন্য এখানে খানিকক্ষণ বিদ্যুৎ ছিল না, কিন্তু তাছাড়া বাকি সময় এখানে কিন্তু অন্যান্য দিন ঠিক যেভাবে দেহ সৎকারের প্রক্রিয়া চলে আজও তাই চলছে। অর্থাৎ বলা যেতে পারে জরুরিকালীন পরিষেবা হিসেবে কেওড়াতলা মহাশ্মশানের যে চিত্রটা সেটা কিন্তু অন্যান্য দিনের মতোই এখনও পর্যন্ত অন্তত এই বিকেল পর্যন্ত স্বাভাবিকই রয়েছে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা। আবার চলে যাব জেলায়, কলকাতা শহর থেকে বীরভূম হাসপাতালের ছবিটা দেখাবে আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। দেখব। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অসহনীয় গরম জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে, জেলার হাসপাতালগুলিতে ছোট্ট ছোট শিশুরা অত্যন্ত গরমে নাজেহাল অবস্থা। হাসপাতালের রোগীদের তাদের আত্মীয়রা কেউ পাখা দিয়ে কেউ গামছা দিয়ে একটু নরম হাওয়ার ব্যবস্থা করতে চাইছেন তাদের রোগীদের, কিন্তু এই গরমে তারা নাজেহাল অবস্থা। তারা বেরিয়ে যাচ্ছে হাসপাতালের বাইরে গাছের নিচে একটু হাওয়ার খোঁজে। ডাক্তাররা কাজ করছেন টর্চের আলোয়, এমার্জেন্সি লাইটে, কিন্তু গোটা হাসপাতাল জুড়ে অসহনীয় গরম, লোডশেডিং, বন্ধ ফ্যান, বন্ধ লাইট। সাধারণ মানুষ কিন্তু নাবিশ্বাস এই গরমে। ক্যামেরায় এর সাথে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, সিউড়ি সদর হাসপাতাল। ঠিক এই ছবিটাই ছিল শহরের এবং আমাদের রাজ্যের নানা হাসপাতালে বিদ্যুৎ এর অভাবে হাসপাতাল পরিষেবার কি অবস্থা হয় বোঝাই যাচ্ছে, স্পষ্টত অবর্ণনীয়। প্রশান্তবাবুর কাছে আসবো। প্রশান্তবাবু, এই যে সময়সীমাটা পাওয়া যাচ্ছে, আমি আবার একবার আপনাকে জিজ্ঞেস করব যে এই সময়সীমাটা কতটা বাস্তবসম্মত? অর্থাৎ প্রথমে আশঙ্কার কথা যে এই সময়সীমাটা আমি যদি খুব বাড়িয়েও ধরি যে আগামীকাল সকাল 10টা, সেটা কোনো কারণে বেড়ে যেতে পারে কিনা, আর ম্যাজিক্যাল কিছু হতে পারে কিনা, তার আগে পুরোটা রেস্টোর করা যেতে পারে কিনা। যেমন উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, আমাদের প্রতিনিধি সনদ জানিয়ে দিল। এখন সময় যেটা বাস্তবে প্রয়োজন, সেই প্রয়োজনটার কথা আমরা এখানে আলোচনা করেছি যে একটা ইউনিটকে তাকে সার্ভাইভ করার জন্য যে পাওয়ারটা দেওয়া হয়, অক্সিলারি পাওয়ার দেওয়া হয়, এইটা যদি 1 ঘন্টার মধ্যে আসে তাহলে প্রথম ইউনিটটা, একসঙ্গে তো সবকটা ইউনিট আনা যায় না, তারা যেভাবে কাজ করছে তাতে প্রথম ইউনিটটা কোনোভাবেই তার থেকে 3 ঘন্টার বেশি আর লাগা উচিত নয়। তাহলে 1 আর 3-এ 4 ঘন্টা। তাহলে একটা সময় যে পাওয়ার যেটা গেছে সেইটা 5টার সময় স্বচ্ছন্দ আসার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম 6:22-এ প্রথম ইউনিটটা এসছে। ব্যান্ডেলের প্রথম ইউনিটটা এসছে 6:22-এ। এই 1 ঘন্টা 22 মিনিট হিসেবে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে সিকুয়েন্সিয়াল সবকটা পাওয়ার প্ল্যান্টে একটা করে চলে আসা উচিত ছিল। অর্থাৎ কোলাঘাটের একটা, এখন কোলাঘাটে একটা এসছে, জাস্ট আপনার কয়েক মিনিট আগে একটা ইউনিট এসছে, 6:43 এসছে কোলাঘাটের। সাগরদিঘির একটা, বক্রেশ্বরের একটা, এবং ওই যে প্রশ্নটা মিস্টার রায় করেছেন সেটা হচ্ছে কেন জলটা পিপিএসপি, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট, যেখান থেকে 900 মেগাওয়াট পাওয়া যাবে, সেইটা কেন পাওয়ার জেনারেট করছে না, এর উত্তরটা আমাদের কাছে প্রশ্ন রয়ে গেল। এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায়নি। সেই কারণে এই যে টাইমগুলো বলা হচ্ছে, এই টাইমগুলোর মধ্যে বাস্তবের সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে না। সিনসিয়ারলি চেষ্টা করলে, দায়িত্ব এড়ানোর চেষ্টা নয়, সিনসিয়ারলি চেষ্টা করলে রাত্রি 12টার মধ্যে সমস্ত কিছু স্টেবল করা হওয়া উচিত, তার বেশি সময় লাগার কথা নয়। এবার প্রশ্ন হচ্ছে যে সেই সিনসিয়ারিটি, সেই ডিভোশন আমি দায় এড়ানোর চেষ্টা করি, তার আসে না।
ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নটাই আসছে। এই একটা কথা আমি রিপিট করি, তাহলে বোঝা যাবে। আপনি আগে যে প্রশ্নটা করেছিলেন যে আচ্ছা রাজ্যের যদি নিয়ন্ত্রণকারী না থাকে, সিএসসি রাজ্যের মধ্যে বাইরে, সিএসসি এলাকাটা রাজ্যের মধ্যে না বাইরে, রাজ্যের মধ্যে, তাহলে সিএসসি এলাকাতে এন্টায়ার ফেলিওর হলো না কেন? তাহলে কিছু করার ছিল, সেটা মুখ্যমন্ত্রী অস্বীকার করেছেন, করার ছিল। এখন এই জায়গাটা যেটা করার আছে সেইটা সিনসিয়ারলি করলে, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করলে রাত্রি 12টা ইজ এনাফ টাইম সব কটা ইউনিট সিনক্রাইজ হয়ে যাওয়ার পক্ষে। এবং এই প্রশ্নটা নিশ্চয়ই আজ না হলেও কালকে জবাব দেবেন নিশ্চয়ই ওনারা, যে কেন 900 মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টেশনে বসে রাখা হচ্ছে। তা এখানে আমাদের যে ওতে সব জলটা উপরে এই তোলা হচ্ছে, ওর চললে নিচেতে আসবে, জল নিচেতে থাকলে তোলা যায় না পাওয়ার ছাড়া, কিন্তু জলটা উপরের এতে রয়েছে। কালকে তো আমাদের গ্রিড সিস্টেম ভালো ছিল, কিন্তু জলটা উপরে থাকা সত্ত্বেও কেন চলেনি তার উত্তরটা আমাদের কাছে আসেনি। ঠিক তেমনি আইডেলগুলো আসতে দেরি হচ্ছে, আমাদের যে আইডেলগুলো এসছে সেগুলো কেন দেরিতে এলো তারও উত্তর পাওয়া যাচ্ছে না। এই প্রশ্নগুলোর জবাব আমরা সরকারের চাইব, আপনারা নিশ্চয়ই চাইবেন। নির্বেদা, এই বিপর্যয় থেকে কেন্দ্রের কি শেখার আছে? কেন্দ্রের শেখার সেটা আমার মনে হয় খুব পরিষ্কারভাবেই যেটা একটু আগে এখানে আলোচিত হলো, খুব সুন্দর করেই হয়েছে, যে দীর্ঘ 11 বছর ধরে আমাদের এখানে কোনো গ্রিড ফেলিওর হয়নি, এবং এই গ্রিড ফেলিওর না হওয়াতে ডেফিনেটলি এটা বারবার করেই আমি বলছি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অত্যন্ত এফিশিয়েন্ট একটি অর্গানাইজেশন হওয়া সত্ত্বেও, ওয়ার্ল্ড ওয়াইড তার এত খ্যাতি থাকা সত্ত্বেও, এটা ঠিক যে তার ড্রিলটা হয়তো সঠিকভাবে হয়নি। 1, 2, 3 নম্বর কথা হচ্ছে যে গণতন্ত্রের যে অসুবিধা, সেই অসুবিধাটা কেন্দ্রকে ফেস করতে হচ্ছে। গণতন্ত্রের বড় অসুবিধা হচ্ছে গিয়ে রাজনৈতিক কারণেই হোক আর যে কারণেই হোক, যেখান থেকে ওভারড্র করা হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বলবেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো না, এটা গণতন্ত্রই বলি। তার কারণ হচ্ছে সবাই আমরা মত প্রকাশ করার স্বাধীনতা আছে, আমরা করতে পারি এবং যা ইচ্ছা তাই করতে পারি। তার মধ্যে 2-1টি বললেন এই মাত্র প্রশান্তবাবু। এখন ব্যাপারটা হচ্ছে যে তার ফলে কি দাঁড়াচ্ছে, যে ইউপি যেভাবে গ্রিডটা ফেল করিয়ে দিল। আমি একটু অ্যাডিশন করতে চাই এখানে, সম্ভবত আপনারা আছেন সবাই আরও ভালো বলতে পারবেন। আমার একটা সম্ভাবনার কথা মনে হচ্ছে, এক সিনসিয়ার এফোর্ট তো দিতেই হবে, তাহলে হয়তো 10টা 11টার মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হয়তো 2টো পৌঁছাচ্ছে, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই করতে 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 কিন্তু গ্রিড যদি আরেকবার ফেল করে যায়, সেই পসিবিলিটিটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং যদি না যাওয়া যায় তাহলে কি যে জায়গা, যেটা জাস্ট গতকাল হয়েছে, সেই ঘটনাটা যদি ঘটে যায় তাহলে আরেকটা ঝামেলার ব্যাপার আছে, এবং সেই জায়গাটা অত্যন্ত মাথা ঠান্ডা করেই ব্যাপারটা করা দরকার, এবং সেটা উইথ অল সিনসিয়ারিটি অ্যান্ড পারপাস ব্যাপারটা হোক, এটা আমরা চাই। কিন্তু যেটা কেন্দ্রীয় সরকারের আপনি বললেন, এটা ঠিক যে স্টেট টু স্টেট আপনাকে এইভাবে ওভারড্র করা, কারণ অনেক স্টেট আছে খুব পাওয়ার স্টার্ভড, সেটা ঠিক, এবং এই পাওয়ার স্টার্ভড স্টেটগুলো এগুলোকে বসিয়ে ঠিক করে কিন্তু পাওয়ারের কোটাটা একদম পরিষ্কার করে দেওয়া, তা না হলে গ্রিড ডিসিপ্লিনটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর গ্রিড ডিসিপ্লিন যদি ভাঙে, গ্রিড ম্যানেজমেন্টটার কোনো মানেই হয় না তাহলে। আর গ্রিড ম্যানেজমেন্ট যদি না করে, তাহলে সবসময় আমরা আন্ডার থ্রেট থাকতে হবে। এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজিও কিচ্ছু করতে পারবে না। এক উপায়, ওই যে স্মার্ট গ্রিডের কথা আমরা বলছিলাম, একদম মিটারে গিয়ে মনিটর করবে, এবং কনজিউমারের মিটারে গিয়ে, যেটা হচ্ছে আলটিমেটলি, কনজিউমারের মিটারে গিয়ে মনিটর করে আমি একটু বাড়াতে চেষ্টা করলে আপনা থেকে কিন্তু ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে যাবে। এখন এই জায়গাটায় গিয়ে আমাদের যদি পড়তে হয়, গণতন্ত্র বাধা দেবে, কিন্তু গণতন্ত্র বাধা দিলেও উপায় নেই। সব মানুষের কথা ভেবে এই গণতন্ত্রের কথাটাই বোধহয় বজায় রাখতেই হবে। এছাড়াও প্রীতিতোষ বাবু, এই আশঙ্কাটা নিয়ে অত্যন্ত দুরূহপক্ষে আপনার কাছে যাব, যে এই গ্রিড রেস্টোর করতে গিয়ে আবার আরেকটা বিপর্যয়ের সম্ভাবনা কি আছে? থাকলে সেটা এড়ানোর কোনো সম্ভাবনাও কি আছে? আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এই গ্রিড সেকেন্ডারি কোলাপস অনেকবার হয়েছে। আগের যে গ্রিড ফেলিউর হয়েছে, নর্দার্ন গ্রিডের কোলাপস, এটাকেও কি এটাকে সেকেন্ডারি বলবো না, কারণ রেস্টোর করে ফেলেছিল। আচ্ছা, আমি এখানে দায়ী করব এই কারণে, একটা ক্রিটিক্যাল লাইনকে আমি গোল করে, ওরা ইংল্যান্ডে বলতো পিকাসো ডায়াগ্রাম, সকালবেলায় অপারেটরদের দিয়ে দিত যে এইটা ক্রিটিক্যাল, এইটা ক্রিটিক্যাল।
সেই ক্রিটিক্যাল লাইনটাকে আমি ভীষণভাবে নজর রাখবো যে এর লোড 1500 মেগাওয়াট না হয়ে যায়। ওই 1500 মেগাওয়াটের ট্রিপ করে গেল লাইনটা, ওয়েস্টার্ন রিজিয়ন আমাদের এদিক থেকে এদিকে পাওয়ার ঢুকিয়ে দিয়ে নর্দার্ন রিজিয়নকে সাপ্লাই দিল। আগ্রা লাইনটা ট্রিপ করে গেল, আগ্রা গোয়ালিয়র, ওয়েস্টার্ন রিজিয়ন আমাদের সিস্টেমের মধ্যে পাওয়ার সাপ্লাই ঢুকিয়ে দিল নর্দার্ন রিজিয়নকে দেবার জন্য। আমাদের সিস্টেমটা এটা সহ্য করতে পারলো না, ট্রিপ করে গেল। এটা আমাদের দোষে এই ফেলিওরটা হয়নি, ফেলিওরটা মূলত ওইখান থেকে শুরু হয়েছে। ইনিশিয়েশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইনিশিয়েটেড হয়েছে ওখান থেকে, এটা আরএলডিসির খবর। কিন্তু আমরা যে এই যে গ্রিডের যে ঘটনাগুলো ঘটে, এটা এত তাড়াতাড়ি ঘটে যে ঘটা শুরু হয়ে গেলে কিন্তু আমি আর কিছু করতে পারি না। আমার যা করার সমস্ত ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে সমস্ত ঘটনা ঘটে যায়। ঘটার আগেই আমাকে পরিষ্কার প্ল্যানিং করতে হবে যে আমি এইটা আজকে ক্রিটিক্যাল, আমি এখানে 1500 মেগাওয়াটে কালকে ট্রিপ করেছি, আমি 1200 মেগাওয়াটের বেশি তুলতে দেবো না। আমি 1200 মেগাওয়াট হলেই তাকে ওয়ার্নিং দেবো, তাকে বলবো লাইন কেটে দেবো। এইসবগুলো ভয় দেখাতে হয়, আমরা ভয় দেখিয়েছি। আমার এই কথা মনে আছে, অদ্ভুতভাবে একটা স্মৃতি কথা মনে এলো। একদিন দুর্গাপুজোর অষ্টমীর দিনে আমি তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তখন কন্ট্রোল রুমে চার্জে আছি। কোনো একটা স্টেট এমনভাবে পাওয়ার টেনে যাচ্ছে, আমাদের